হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নতুন বছরে 2024 সনে সবাইকে জানাই শুভকামনা এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার শীর্ষক দেখে বুঝে ফেলেছো যে আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনায় ফিরে যাবার আগে আমি তোমাদের কাছে বলতে চাই, যেটা সবসময় বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলকে। এমন অনেকে আছে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন যারা আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশানস। তো আমি তো সচরাচর ভিডিও নিতে আসতে পারছি না, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গিয়েছিলাম এবং যারা যারা আছে কেস করবে বলে আমার কাছে এসেছিল, আমি তাদেরকে আইটিআই বলে তোর আরটিআই তো আরটিআই করে দিতে আমি ব্যস্ত ছিলাম। অনেককে আমি আরটিআই করে দিয়েছি। তারপর কেস করবার জন্য আমি ওদেরকে আইনি সহায়তার জন্য যতটুকু পেরেছি করেছি, বাকিটা ওদের উপর। এখন আমি মুদ্রা বিষয়ে ফিরে যাচ্ছি। তো ঘটনাটা কি হচ্ছে, যে জেআরবিটি কী করেছিল, 2020 সনে একটা অ্যাডভার্টিজমেন্ট পাবলিশ করেছিল যেখানে বলেছিল 1500 এলডিসি পোস্ট নেবে। সেই এলডিসি পোস্ট নেবার যে করেছিল, এই অ্যাডভার্টাইজ করেছিল, সেটা কিন্তু ফাইনাল ছিল না। কারণ তারপর আবার দ্বিতীয়বার অ্যাডভার্টিজমেন্ট পাবলিশ করেছিল 2021 সনে, আরও প্রায় এক্সট্রা 3টে পোস্ট নিয়ে, 4টে পোস্ট নিয়ে। টিএফএস গ্রেড 3 2টো পোস্ট, আর 2টো পোস্ট হচ্ছে টোটালি আলাদা। এগুলো হচ্ছে জুনিয়র পাম্প অপারেটর আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, উইদিন ব্র্যাকেট কি যেন নন সামথিং একটা। তো পার্টিকুলারলি যেই 2টো পোস্টের কথা বলেছি, সেই 2টো পোস্টের জন্য আইটিআই সার্টিফিকেট, মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যে আছে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে, তো সেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে যে এনসিভিটি একটা আছে, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, ওরা সেই আইটিআই ইনস্টিটিউটে যে পাঠরত ছাত্রছাত্রীগণ আছে তাদেরকে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এনটিসি সার্টিফিকেট ইস্যু করে থাকে বিভিন্ন ট্রেডে, যেমন ইলেকট্রিশিয়ান, ফিডার, ড্রাফটসম্যান, তারপর মেকানিক ডিজেল, মেকানিক পেট্রোল, আরএসসি, এসেট্রা এসেট্রা। জুনিয়র পাম্প অপারেটরের জন্য যেমন পাম্প অপারেটরের সার্টিফিকেট থাকে সেই রকম। তো মুদ্রা বিষয় হচ্ছে যে এই 2টো পোস্ট ছিল স্কিল্ড পোস্ট, particularly skilled. LDC is also skilled. That is why computer certificate is necessary. Computer certificate ছাড়া LDC পোস্টে রেগুলারাইজ হবে না। টাইপ টাইপিং ইজ নেসেসারি। ইট ইজ অলসো এ স্কিল, বাট ইন অ্যানাদার ফরম্যাট। কিন্তু এই যে এনটিসি, এটা টোটালি আলাদা, সম্পূর্ণ আলাদা। তো এটার জন্য এটার পে স্কেলও আলাদা, এলডিসি থেকে, টিএফএস গ্রেড 3 থেকে টোটালি সম্পূর্ণ আলাদা। তো এটার এসেনশিয়াল রিকোয়ারমেন্ট ছিল এনটিসি, মানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন লিস্টেড, যে লিস্ট ছিল সেই লিস্টেড ট্রেডসগুলিতে সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি। এটা ছিল এসেনশিয়াল, মিনস ম্যান্ডেটরি। এবং এই আইনটা কে পাস করেছে? এটা ক্যাবিনেট ডিসিশন, যে যারা মেম্বাররা থাকে ক্যাবিনেটে, যে মিনিস্টাররা থাকে, কাউন্সিল অফ মিনিস্টার্স, এক্সিকিউটিভ মেম্বার্সরা থাকে, ওদের সবাই সর্বসম্মতিক্রমে সেখানে ডিসিশন নেওয়া হয়ে থাকে। এখন এটা ছিল কি ডিসিশন? নট অনলি এক্সিকিউটিভ ডিসিশন, বাট ইট ওয়াজ অ্যান অ্যাক্ট পাসড বাই দ্য ক্যাবিনেট। তো এটা ক্যাবিনেট ডিসিশন, স্কিল্ড। তো এটার আলাদা আছে, পলিসি আছে, স্টেট গভর্নমেন্টের পলিসি আছে, ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গোই পলিসি আছে যে এটার জন্য আলাদা সেপারেট স্ক্রিনিং টেস্ট নিতে হবে। তো এই যে আইটিআই পোস্ট, এগুলো কিন্তু যখন জেআরবিটি যখন দ্বিতীয়বার পোস্ট মানে অ্যাডভার্টিজমেন্ট ছাড়লো, তখন কিন্তু প্রথম যখন নিয়েছিল 1500 পোস্ট, তখন কিন্তু ওই পোস্টগুলো মেনশন ছিল না। তার জন্য যারা 1500 পোস্ট অ্যাপ্লাই করেছে, 1500 পোস্টের মধ্যে যারা আবেদনকারী, ওরা দ্বিতীয়বার আবেদন করেনি। একটা কথা মনে রাখবে, সবগুলোই কিন্তু হয়েছিল অনলাইন,
নট অফলাইন। তো অনলাইন যেহেতু হয়েছিল সেহেতু সেখানে কিন্তু অপশন ছিল না প্রথমে, কারণ পোস্টগুলো ইনক্লুডেড ছিল না। দ্বিতীয়বার যখন নোটিফিকেশন জারি হলো তখন জেনারেল ইনস্ট্রাকশনসে নোটিফিকেশন দিয়ে বলে দেওয়া হলো যে যারা যারা ইংলিশ এবং বাংলায় দুটো ভাষাই বলে দেওয়া হয়েছিল যে যারা যারা অ্যাপ্লাই করেছিল প্রথমবার তাদেরকে আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হবে না। মনে রাখবে কথাটা, খুবই ইম্পর্টেন্ট, এটা দেওয়া আছে নোটিফিকেশনে। তাহলে তুমি যদি সেকেন্ড টাইম যখন যারা অ্যাপ্লাই করেছিল তখন সেখানে কিন্তু অ্যাপ্লাই করবার জন্য একটা আলাদা অপশন দিয়েছিল, যাদের যাদের এই দুটো যে এক্সট্রা পোস্ট অ্যাডেন্ডাম হয়েছিল তার জন্য আলাদা সেপারেট অপশন দেওয়া হয়েছিল যে তোমাদের আইটিআই সার্টিফিকেট আছে কি না, কোন ট্রেডে আছে। ওরা ক্লিক করেছে। তারপর মনে রাখবে আরও এখানে বিষয় আছে, এখানে কিন্তু পিএইচ ক্যান্ডিডেটদের জন্য, পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট মানে পিডাব্লিউডি, এটার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্টের পলিসি আছে 4% হরাইজন্টাল রিজার্ভেশন। এখানে কিন্তু বেঞ্চমার্কের কথা বলা নেই। বেঞ্চমার্ক মিন্স বেঞ্চমার্ক এ বি সি ডি। তো বেঞ্চমার্ক এ ব্লাইন্ডলিনেস, বেঞ্চমার্ক বি সামথিং হিয়ারিং ইম্পেয়ার হবে, বেঞ্চমার্ক সি লোকোমোটর মানে যাদের মানে এই কী বলে পায়ে বা হাতে ডিস্টার্ব সেগুলো মানে অর্থ। তো এরকম বেঞ্চমার্ক ডি আছে মেন্টালি রিটার্ডেড এই টাইপের। তো এরকম এবিসিডি ভাগ করা আছে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টদেরও বেঞ্চমার্ক ডিসেবিলিটি ভাগ করা আছে। কিন্তু যখন অ্যাট দ্য টাইম অফ অ্যাডভার্টিজমেন্ট এটা মেনশন করা দরকার ছিল যে বেঞ্চমার্ক এতে এত ভ্যাকেন্সি, বেঞ্চমার্ক বি এত ভ্যাকেন্সি, বেঞ্চমার্ক সি এত ভ্যাকেন্সি, বেঞ্চমার্ক ডি এত ভ্যাকেন্সি, কিন্তু সেগুলো মেনশন করা হয়নি। তার মানে কি 4% হরাইজন্টাল রিজার্ভেশন ফর PWD, persons with disability. তো persons with disability, they falls under special reservation. They are protected by our constitution. আমাদের সংবিধান দ্বারা ওরা প্রোটেক্টেড। তো ওদের সঙ্গেও ছিনিমিনি খেলা হয়েছে, এই জেআরবিটি বোর্ড ছিনিমিনি খেলেছে। যেমন আইটিআই পাসদের ক্যান্ডিডেটদের সঙ্গে ছিনিমিনি খেলেছে, এমন ওদের সঙ্গেও ছিনিমিনি খেলেছে। ওদের পোস্টও খালি, আইটিআই পোস্টও খালি। এখন দেখার বিষয় হচ্ছে, আমি কি বলেছিলাম যে যারা কোর্টে কেস করেছিল, দু টাইপের কেস হয়েছে। একটা টাইপের কেস হয়েছে যারা ইন্টারভিউ লেভেল পর্যন্ত গিয়েছিল, যাদের আইটিআই সার্টিফিকেট আছে তাদের কথা বলছি, যে 5 জন করেছিল। পর এটা বিভিন্ন পত্র পত্রিকায়, টিভিতে সবখানে এটা আছে। আমি দরকার লাগলে আমি লিঙ্ক পেস্ট করে দেবো। আমি দেওয়া আছে অলরেডি, আমার পুরোনো ভিডিওতে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। সোশ্যাল বাংলাতে যে নিউজটা হয়েছিল, বিভিন্ন চ্যানেলে হয়েছিল, পার্টিকুলারলি দিয়ে দিয়েছিলাম ফর রেফারেন্স অনলি। তো আমি এটাও আবার রেফারেন্সের জন্য দিয়ে দিব। তারপর কি হলো, কেস হলো। দেখা গেল ওরা যখন আরটিআই করেছিল এক একজনের নাম্বার 102, 104, লয়েস্ট 97। তো নিচে যে ক্যান্ডিডেটদের, ওদের এখানে এসসি ক্যান্ডিডেটও আছে, এসসি ইউআর। তো ওদেরকে কি করেছে দেখা গেছে, সে আমি দেখিয়ে বলছি ফর ইয়োর রেফারেন্স অনলি। তো তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই যে স্ক্রিনে যে হাইকোর্ট অফ ত্রিপুরা, এটার যে অর্ডারটা, এখানে যেমন যে শ্রী প্রীতম বর্মন, পিটিশনার 1, পিটিশনার 2 শ্রী সুব্রত দে, পিটিশনার 3 শ্রী দেবাশিস সাহা, পিটিশনার 4 শ্রী সুমন দেবনাথ, পিটিশনার 5 শ্রী বাপন সাহা। 5 জন আছে এখানে, সবকিছু আছে। আমি এখানে এত পুরোটা পড়লে অনেক হয়ে যাবে, তোমরা দেখে নেবে, এখানে অর্ডার টোডার আছে, তোমরা নিজেরা দেখে নেবে। তো আমি বেছে নিচ্ছি, ঠিক আছে। আমি প্রথম পিটিশনারকে বেছে নিই, শ্রী প্রীতম বর্মন। কেস নাম্বার WPC নাম্বার 728 of 2023, belongs to SC category. সে SC, scheduled caste, and participated in the recruitment exercise for the post of junior operator pump as first preference. Junior multitasking operator uncommon, ব্র্যাকেটে uncommon, প্রথমে যে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে uncommon, as second preference. Agricultural assistant except TFS grade 3 as third preference, and agricultural assistant TFS grade 3 as fourth preference. According to the petitioner, as per the merit list published by the JRBT on 13/9/2023, the last successful candidate in SC category to the post of junior pump operator got 90 marks, whose name is at serial number 1953.
As per the information obtained under RTI Wide Annexure 7, petitioner has got 103 marks in the same category. লক্ষ্য করো বন্ধুরা তোমরা, সে পেয়েছে 103 এসসি ক্যাটাগরিতে, এবং যার নাম লিস্টেড আছে লাস্ট পাম্পে, পাম্প অপারেটরে 90 মার্ক, সিরিয়াল নাম্বার 1953। এটাও আমরা যাচাই করে নিই। এই যে লিস্টটা, 1953 বলেছিল। ইয়েস, অভিজিৎ শুক্লা দাস, এসসি, 90, রিকমেন্ডেড ফর জুনিয়র অপারেটর পাম্প, ডেট অফ বার্থ 18/4/1994। এই যে অভিজিৎ শুক্লা দাস, 1953 কত পেয়েছে? 90। গ্লেয়ারিং ইরেগুলারিটি, এটা হচ্ছে গ্লেয়ারিং ইরেগুলারিটি। আর ও কত পেয়েছে? যে পিটিশনার, সে পেয়েছে 103 মার্ক, 103। যাকে সিলেকশন করা হয়েছে সে 90 লাস্ট, আর ওকে সিলেকশনই করা হয়নি, ও আরটিআই করে জানতে পেরেছে এরকম 103, তারপরে যে পেয়েছে 102, তারপরে যে পেয়েছে 107, এরকম করে অনেকেই আছে, এরকম অনেকেই আছে যাদেরকে সিলেকশন করা হয়নি, যারা আইটিআই ক্যান্ডিডেট। তো ঘটনা হচ্ছে, এখানে তো দেখিয়ে দিলাম এখানে কোর্টের নির্দেশ কি ছিল। কোর্ট বলেছে, I have considered the submissions of learned counsel for the petitioners and the state individual petitioners. In substance, I have set up their case that certain candidates having lower marks in their category with the same preference have been recommended, whereas the petitioners have been left out. These contentions are subject to scrutiny by the recruitment board. At this stage, this court does not deem it necessary and proper to make any comments on the rival cases of the parties. It has been pointed out by learned counsel for the state that in some of the writ petitions, the petitioners have made inconsistent pleadings, in the sense that whereas concerned petitioners have applied for a particular post in first preference, the reference point of the last selected candidate as per them is of a candidate who has been recommended for some other posts. As such, at this instance, instead of commenting on the individual cases of the petitioners and taking into consideration that against 2,410 total vacancies, recommendations have been made in respect of only 1,980 posts as per the merit list published by the recruitment board, the JRBT should examine the case of the individual petitioners upon scrutiny of their applications and the relevant records to arrive at a considered decision whether the petitioners have been arbitrarily left out from the merit list, whereas candidates having lower marks than them have been included in their category for the post for which the petitioners had given their first preference. It is also informed by the learned counsel for the petitioner that recommended candidates have been offered appointment. In such a situation, the petitioners are granted liberty to approach the chairman JRBT, respondent number 4, in respect of their grievances by filing a representation enclosing the copy of the writ petitions also within a period of 1 week. Respondent number 4 would consider the representation of the petitioner in accordance with law. In accordance with law, তোমরা মনে রাখবে কিন্তু এখানে লেখা আছে in accordance with law within period of 4 weeks, thereafter within a period of 4 weeks, এখানে কিন্তু লেখা নেই 4 ওয়ার্কিং ডে বা 30 ওয়ার্কিং ডে, এরকম লেখা নেই, এখানে বলা হয়েছে 4 উইকস বলা হয়েছে। এখানে কিন্তু ওয়ার্কিং ডে এই কথাটা বলা হয়নি, কার্য দিবস কথাটা লেখা নেই, এখানে বলা হয়েছে 4 উইকস, দেয়ার আফটার, সেখান থেকে 4 উইকস, দ্যাট ইজ 1 মান্থ ধরে চলো। Upon such consideration, if it is found that the grievance of the petitioner is genuine and legitimate, it would be open for the JRBT to revise the merit list by including the name of one or
the other petitioner whose case has been found to be genuine and to recommend to the competent authority for appointment to the respective post to which they are eligible and found successful. The decision be also communicated to the individual petitioners as per the address indicated in their representation or writ petition thereafter. If the individual petitioner is adversely affected by such decision, he is at liberty to raise his grievances again in an appropriate proceeding. Writ petitions are disposed of accordingly. Pending applications, if any, also stands disposed of. তো বন্ধুরা, এই যে তোমাদেরকে আমি এখন রিট পিটিশন মানে কি বলে জাজমেন্ট অর্ডার যেটা এখন পড়ে শোনালাম, এটা থেকে কি দাঁড়াচ্ছে? এটা থেকে দাঁড়াচ্ছে যে যাদের কেস, যে পিটিশনারদের, ওদের কেস যদি জেনুইন থাকে তাহলে তাদেরকে কনসিডার করতে এবং তাদেরকে 4 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। 1 সপ্তাহের মধ্যে জমা দিতে পিটিশনারদের বলেছে উইদিন 1 মান্থ, 1 সপ্তাহের মধ্যে উইদিন 1 উইক জমা দিতে জেআরবিটির কাছে রিপ্রেজেন্টেশন, যেটা ওদের জমা দেওয়া আছে এবং ওরা আবার করেছে এই অর্ডারটা এনক্লোজ করে এবং বিভিন্ন কাগজপত্র নিয়ে, যেটা ওরা অলরেডি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ দিয়েছে। মজার কথা, কিছুদিন পূর্বে তোমরা দেখতে পেয়েছো বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায়, উনি বলছেন যে ওদের সঙ্গে কমিউনিকেট করা হয়েছে, জেআরবিটি ওদেরকে করেসপন্ড করেছে এবং বলেছে যে ওদের কারোরই ডকুমেন্ট নাকি ঠিক নেই, কারোর বয়স নিয়ে, কারোর আইটিএ সার্টিফিকেট নিয়ে, হ্যান ত্যান অনেক কিছু, অনেক কথা বলেছে। যদি তাই হয়ে থাকে তাহলে ওরা ইন্টারভিউতে কিভাবে অ্যালাউ হলো? আর যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে, যে বলেছিল ওরা ফার্স্ট প্রেফারেন্স, এই প্রেফারেন্স, সেই প্রেফারেন্স, আমি প্রেফারেন্সের কথাটাও আমি আসছি। তো ডিউরিং ইন্টারভিউ ওই পেপারটা, ওই একটা ফরম্যাট দিয়েছিল, কি বলে, প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3, প্রেফারেন্স 4, প্রেফারেন্স 5, এরকম করে 1 2 3 4 5 করে একটা ফর্ম দিয়েছিল, যাদের যেটা ইচ্ছা সেটা প্রেফারেন্স দিয়ে দেওয়ার জন্য। তো ওইটা নাকি ফিল আপ করেনি এমন ক্যান্ডিডেট আছে, অ্যাজ পার স্টেটমেন্ট অফ অন রেকর্ড স্টেটমেন্ট অফ অনারেবল মিনিস্টার। উনি কি আদৌ তাদের ডকুমেন্ট দেখেছেন? আর এই যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু ডিউরিং স্ক্রুটিনি 2 সেট ফটোকপি জমা দেওয়ার জন্য জেআরবিটি বলেছিল। 2 সেট ফটোকপি রেখেছে, যাদের যাদের মানে কোনো কিছু শর্টফল হচ্ছিল, যে এই ডকুমেন্ট নেই, সেই ডকুমেন্ট আছে, এরকম, সেখানে যে কনসার্ন স্টাফরা যাদের উপর দায়িত্ব ছিল যে তোমরা এই ডকুমেন্ট জমা রাখো, কালেক্টিং স্টাফ, ওরা তাদেরকে বলছিল এটা শর্টফল হচ্ছে, তোমরা এটার জেরক্স করিয়ে এখন আনো, ফটোকপি করিয়ে এখনও জমা দাও, ফটো নেই এক্ষুনি ফটো দাও, ফর্মটা ফিল আপ করো নি এক্ষুনি ফিল আপ করে দাও, এরকম করে বলেছে। ইভেন আফটার স্ক্রুটিনি অ্যাট দ্য গেট, ইন্টারভিউ রুমেও যারা প্যানেল মেম্বাররা ছিলেন ওনারা কিন্তু চেক করেছেন, ওনারা আবার অরিজিনাল ডকুমেন্ট আবার চেক করেছে, এত স্ক্রুটিনি হয়েছে। তাহলে ফর্ম কি করে মিস যায়? এটা ভিডিওগ্রাফি হয়েছে, ভিডিওগ্রাফি, প্রত্যেকটা রুমের মধ্যে ভিডিওগ্রাফি হয়েছে। এই ভিডিও এতেই প্রমাণিত হয়ে যাবে হু ইজ রাইট অ্যান্ড হু ইজ রং। তো ভিডিওগ্রাফিটা দেখা হোক, কোর্টে পেশ করা হোক, কেন শুধু শুধু ক্যান্ডিডেটদের এই সমস্ত অপব্যাখ্যা দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটদের বিরুদ্ধে? এবং বলা হয়েছে জেআরবিটিকে স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যদি ওদের ডকুমেন্ট ঠিক থাকে ওদেরকে চাকরি দাও, এবং এই যে মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে, এই মেধা তালিকাটা, যে প্রভিশনাল মেধা তালিকাটা 13/9/2023, সেটা রিভাইজ করো, ওদের নাম ইনক্লুড করে বাকিগুলোকে নিচে নামিয়ে। এই তো জেআরবিটির মাথা খারাপ হয়ে গেছে, 5 জনকে ঢুকাতে হবে। আরও গল্প আছে, 6 জনের সেখানে কিন্তু এখনও অফার বিলি করা হয়নি, 6 জন এমন ক্যান্ডিডেট আছে, তাদের কথাতেও আমি আসছি। তো ওরা সিলেক্টেড, ওদের ডকুমেন্ট সব কিছু ঠিক আছে, বলেছে 4 উইক্সের মধ্যে কনসিডার করতে,
তারপরও যদি না দেয় তখন বলেছে যে ক্যান্ডিডেটদের হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে যদি না হয় তাহলে তোমরা সেরকমভাবে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংয়ে যেতে। তো এতে কিন্তু যারা এই আরবিট্রারিলি যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু জেআরবিটির অফিসিয়ালদের চাকরি আন্ডারসোল্ড। এখানে কিন্তু আরবিট্রেশন অ্যাক্ট চলে আসবে। তুমি এতদিন কি করেছো? 4 সপ্তাহ লাগে 5 জনের ডকুমেন্ট চেক করতে? 4 সপ্তাহ লাগে? 4 ঘন্টাও তো লাগে না রে বাবুরে 5 জনের ডকুমেন্ট চেক করতে। ওরা তো হাইকোর্টে গেছে, হাইকোর্টেও ডকুমেন্ট আছে ওদের, এটা তো সার্টিফিকেট কপি তুলে নেওয়া যাবে আরামসে ওরা কী কী সাবমিট করেছে। তারপর জেআরবিটিও যখন চলছিল ইন্টারভিউ, পার্টিকুলার ওদের রোল নাম্বারটা কোন টাইমে ছিল এটার ভিডিওগ্রাফি তো ফিল্টার করে পাট করে বার করে নেওয়া যাবে যে ওরা কী কী ডকুমেন্ট জমা দিয়েছে, কী জমা দেয়নি, চেকলিস্ট তো আছে, ভিডিওগ্রাফি তো আছে প্রত্যেকটা রুমের মধ্যে। আর ওরা যদি জেনুইন থাকে ওদেরকে দিতে আপত্তি কি তোমাদের? গেল। আর যে 5 জনকে যে দেওয়া হয়নি তাদের মধ্যে অন্যতম আমি এক্সাম্পল দেখাচ্ছি। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1971, পরিতোষ গোয়ালা, সন অফ পরেশ গোয়ালা, URPH 82, রিকমেন্ডেড ফর জুনিয়র অপারেটর পাম্প, লো ভিশন, বেঞ্চমার্ক A, 1992, ডেট অফ বার্থ। তো এখানে URPH 82 সে বলছে ওকে অফার দেওয়া হয়নি কারণ যেদিন অফার বিলি করবার ছিল সেদিন নাকি বলে দিয়েছে ওর যে ট্রেড সেই ট্রেডটা ম্যাচ করছে না। মানে ওর ট্রেড হচ্ছে মেকানিক, হ্যাঁ, ITI মেকানিক, বাট RAC যেটা লিস্টেড না, যেটা সেই লিস্টে নেই। এবং সে বলেছে যে আমার ফার্স্ট প্রেফারেন্স তো LDC ছিল। এখন তুমি ওকে সিলেক্ট করোনি, মানে এখানে এখানে সিলেক্টেড লিস্টে রেখেছো, এখন তুমি ওকে অফার দিচ্ছ না, কিন্তু দেখতে হবে ও কি, ও হচ্ছে URPH। এখন দেখো URPH বেঞ্চমার্কে, এখানে বেঞ্চমার্ক ছেড়ে দাও, এখানে URPH আছে। URPH কি? হরাইজন্টাল রিজার্ভেশন 4% হরাইজন্টাল রিজার্ভেশন। তো টোটাল 96 পোস্ট আছে, 96টা পোস্ট আছে পিএইচদের জন্য আউট অফ 2410টা। তো 96 পোস্টের মধ্যে URPH যদি আমি সেগ্রিগেট করি তাহলে এখানে প্রায় 48টার মতো পোস্ট আসে। তো 48টা কি আদৌ ফিল আপ হয়েছে URPH? যদি না হয়ে থাকে তাহলে তাকে যে কোনো একটা পোস্টে দিয়ে দাও না রে বাবুরে। LDC গ্রেড পোস্ট আছে, TFS গ্রেড 3 আছে, এখানে তো এই 3টে পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্ট ওকে অফার করো। কারণ তোমরা দেখা যাচ্ছে যে এখানে এই যে লাস্ট ক্যান্ডিডেট নিয়েছো 1980, অপূর্ব লোধ, সন অফ লেট, মতিলাল লোধ, URESM 67, মাত্র 67 পেয়েছে। তাকে তুমি রিকমেন্ড করে দিয়েছো এগ্রি অ্যাসিস্ট্যান্ট TFS গ্রেড 3 পোস্টের জন্য। তুমি কি করে রিকমেন্ড করলে? ওকে LDC কেন দিলে না? ওকে তুমি কেন TFS গ্রেড 3 কেন দিলে? ওকে কেন TFS গ্রেড 3 দিলে? TFS গ্রেড 3 যেমন এখন দেখা যাচ্ছে অনেককেই তোমরা দিয়েছো, যেমন এখানে STESM রিকমেন্ডেড ফর এগ্রি অ্যাসিস্ট্যান্ট TFS গ্রেড 3 তোমরা দিয়েছো। তাহলে এই যে ক্যান্ডিডেটটা, এই যে পরিতোষ গোয়ালা, ওকে কেন তুমি TFS গ্রেড 3 পোস্ট প্রদান করলে না? সে তো URPH। ওকে না হয় তুমি না দিলে TFS গ্রেড 3, ওকে LDC দাও, বিভিন্ন দপ্তরে তো আছেই। তো এটা হচ্ছে ডিসক্রিমিনেশন। এরপরে যেমন এই যে বন্ধুরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে সিরিয়াল নাম্বার 1648, 1648, বিচিত্র সিনহা, সন অফ ব্রজেন্দ্র সিনহা, সে UR 102.25 সে পেয়েছে। ওকে রিকমেন্ড করা হয়েছে জুনিয়র পাম্প অপারেটরের জন্য। ওর ডেট অফ বার্থ 1989। আচ্ছা, গেল। তো শোনা যাচ্ছে বিচিত্র সিনহার যে ট্রেড সার্টিফিকেট, দ্যাট ইজ ITI সার্টিফিকেট, সেটা NTC দ্বারা রিকমেন্ডেড কোনো ইনস্টিটিউট, বা মানে সোজা কথায় NCBTর দ্বারা ইস্যু করা সার্টিফিকেট না। তো ওকে যদি বাদ দিতে হয়, ওকে বাদ দেওয়া যেতে পারে, ওকে বাদ দেওয়া যেতেও পারে, কারণ এটা প্রভিশনাল মেধা লিস্ট ছিল, মেধা তালিকা। সেই মেধা তালিকা থেকে ওকে বাদও দেওয়া যেতে পারে, ওকে না হয় না দিল। কিন্তু এই যে
যে পিটিশনাররা আছে ওদের ডকুমেন্ট ঠিক আছে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। ওদের 3 থেকে 4 জনের থাকতেই পারে ডকুমেন্ট সঠিক। এখন আমি তবুও আমি 100% বলছি না, কিন্তু 90%ও যদি সঠিক থাকে, মানে 90% ইন দ্য সেন্স আমি ক্যান্ডিডেটের সংখ্যাটা বলছি, ভলিউমটা, আমি ওদের ডকুমেন্টেশনটা আমি বলছি না। ডকুমেন্টেশন তো 100% কারেক্ট হতে হবে সবার। তো সেখানে যদি 5 জনের থেকে 4 জনেরও যদি সঠিক থাকে, তাহলে ওদেরকে এই তালিকায় ঢোকাতে হবে এবং যাদের ঠিক নেই তাদেরকে বার করতে হবে। এখন কথা হচ্ছে, এই ইউআর ক্যান্ডিডেট 102.25কে যদি বাদ দেওয়া হয় এবং সেখান থেকে যদি 102, 107 এখানে ইনক্লুড করা হয়, 102, 107, তাহলে কিন্তু এখানে বলা চলে একটা ফ্লাড গেট ওপেন হয়ে যাবে। এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা এই 102 থেকে 107 নাম্বার পেয়েছে, বা 90 থেকে 110-এর মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা 90 থেকে 110 ইউআর ক্যান্ডিডেট পেয়েছে। এই ফ্লাড গেটটা ওপেন হয়ে যাবে। এখন আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ভালো করে লক্ষ্য করো, 973, 973, সুরজিৎ সরকার, সন অফ সুব্রত সরকার, ইউআর, ও কত পেয়েছে? 115, রিকমেন্ডেড ফর জুনিয়র অপারেটর পাম্প। এখন ওর ডেট অফ বার্থ 2001। এখন ওর যদি আইটিআই সার্টিফিকেট নাও থাকে, আইটি সার্টিফিকেট যদি ওর মনে হয় যে মানে যদি ওর ম্যাচ নাও করে, তাহলেও কিন্তু ওকে চাকরি দিতে হবে। কারণ ও ইউআর এর 114 যে ইয়েটা, যে কি বলে, এই যে ধাপটা, এই ধাপটা কিন্তু সে ক্রস করে ফেলেছে। 114 লাস্টে নেওয়া হয়েছে ইউআর, 114.75 বোধহয় ইউআর 5, রিকমেন্ডেড ফর এই যে ইউআর 114.5, 114.25 পর্যন্ত বোধহয় নেওয়া হয়েছে। হ্যাঁ, 114.25 রিকমেন্ডেড ফর এলডিসি, সম্বিত ভট্টাচার্য, সে হচ্ছে ইউআর এর লাস্ট 114.25। আর এখানে দেখা যাচ্ছে যে সুরজিৎ সরকার, তোমরা প্যাটার্নটা লক্ষ্য করো। সুরজিৎ সরকার, প্যাটার্নটা একটু লক্ষ্য করো তো। আরে ধর, প্যাটার্নটা লক্ষ্য করো, সে লাস্ট 115, সে লাস্ট ইউআর। প্যাটার্নটা লক্ষ্য করবে, 973, এরপরে কিন্তু 115 নেই। প্যাটার্নটা লক্ষ্য করবে। তারপর এখানে আরেকজন আছে 1688, ত্রিদীপ সাহা, সন অফ তপন সাহা, ইউআর 102, রিকমেন্ডেড ফর জুনিয়র অপারেটর পাম্প, ওকেও দেওয়া হয়নি। লক্ষ্য করো, 102 এর পরে কিন্তু 101.75, 102, এরপর 102.25 আছে বিচিত্র সিনহা। এই যে বিচিত্র সিনহা 1648। প্যাটার্নটা তুমি লক্ষ্য করো সবাই, ইউআর এর পর কিন্তু দেখো ডাইরেক্ট এসটি চলে আসছে। ঠিক আছে, এটা কি বলা চলে না যে এটা ডেডলক? এটাকে ফ্লাড গেটকে লক করবার জন্য ওদেরকে লক করেছে। এখন ওদেরকে যদি হ্যান ত্যান করে আটকে দিয়ে ওদেরকে যদি সরিয়ে দেওয়া যায়, তো জেআরবিটি কি প্রথমে দেখেনি যে ওদের ডকুমেন্টেশন ওকে আছে কিনা? আর যাদের ওকে আছে তাদেরকে দেওয়া হয়নি। যেমন আমি তোমাদেরকে সবাইকে আমি পিটিশনটা দেখি, মানে পিটিশন বলে জাজমেন্ট অর্ডারটা দেখিয়েছিলাম, তাদের ডকুমেন্ট ঠিক আছে, ওদেরকে দেওয়া হয়নি। আর যাদের ডকুমেন্ট ঠিক নেই তাদেরকে এখানে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি ত্রিদীপ সাহার ডকুমেন্ট ঠিক আছে কিনা আমি জানি না, আমি সেই মন্তব্যে আসছি না। মানে ওদেরকে আমি কি বলছি, যে বিচিত্র সিনহা, ত্রিদীপ সাহা, ওদেরকে দেওয়া হয়নি, অফার লেটার দেওয়া হয়নি। তো ওরা হচ্ছে সেই 6 জনের মধ্যে পড়ে। হ্যাঁ, আর লাস্ট যে দেখিয়েছিলাম পরিতোষ গোয়ালা, সে 82 ইউআরপিএইচ। কিন্তু ইউআরপিএইচ আমার কাছে এমন ক্যান্ডিডেট আছে যারা পেয়েছে 103, 101, ওদেরকে সিলেকশন করা হয়নি, ওদেরকে সিলেকশন করা হয়নি ইউআরপিএইচ। এসসিপিএইচ আছে আমার কাছে, যাদেরকে সিলেকশন করা হয়নি এই নাম্বার থেকে অনেক অনেক বেশি, ওদেরকে সিলেকশন করা হয়নি। এখন আমি ওদেরকে একটা কথাই বলবো, ওরা যেন অবশ্যই কেস করে, কারণ এখানে বেঞ্চমার্ক নিয়ে কোনো কথা নেই। এখানে যে পিডব্লিউডি ক্যান্ডিডেটরা আছেন, পিএইচ ক্যান্ডিডেটরা আছে, তাদের জন্য আমাদের সংবিধান আন্ডার আর্টিকেল 16 ওরা ডাইরেক্টলি ইয়েতে পড়ে,
প্রোটেকশন আন্ডার স্টেট গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই প্রোটেকশনে পড়ে, যেটা নিয়ে কেস হয়েছিল এবং ত্রিপুরা গভর্নমেন্ট এটা টিপিএসসি তেও এটা এনেক্ট করতে বাধ্য হয়েছিল কোর্টের দাবরানি খেয়ে। তো ওরা ডাইরেক্টলি প্রোটেকশন মানে স্পেশাল ক্যাটাগরি, ওদের হরাইজন্টাল রিজার্ভেশন থাকে, ওরা এসসি এসটি ওবিসি মানে এরকম করে কোনো রিজার্ভেশন মানে ওদেরকে পার্টিকুলারলি করা হয় না, ওদেরকে 4% ডাইরেক্ট হরাইজন্টাল রিজার্ভেশন থাকে, ইউআর থেকে ওদের রিজার্ভেশন থাকে। কিন্তু একটা কথা আছে, যত সমস্ত কিছু রিজার্ভেশন আছে কোনোটাই যেন ইয়ে না হয়, এই 48%-এর উপর যেন না যায়, ম্যাক্স টু ম্যাক্স 50% পর্যন্ত যেতে পারে। 50%-এর উপর রিজার্ভেশন কোনো ক্যাটাগরিতেই যেতে পারে না, এটা আমাদের সংবিধানের আইন আছে। তো এসসি হোক, এসটি হোক, হরাইজন্টাল রিজার্ভেশন হোক, সমস্ত রিজার্ভেশন শব্দটা এটা 50% পর্যন্ত এটা থাকবে, এর বেশি যেতে পারবে না। তো এখানে 33% হচ্ছে এসটি রিজার্ভেশন এবং 17% হচ্ছে এসসি রিজার্ভেশন। তো 33 এবং 17 কত হয়? 43 আর 47, হ্যাঁ ঠিকই আছে, 50%। তো সেখান থেকে হরাইজন্টাল রিজার্ভেশন যদি 4% দেওয়া হয়, তাহলে ইউআর থেকে 4%, এসটি থেকে 4% এবং এসসি থেকে 4%। তো ইউআর এর যে 50% আছে সেই 50% থেকে 4%, এসসি যে 17% আছে 17% থেকে 4%, এবং এসটি যে 13% আছে 33% আছে 33% থেকে 4%। তো এইভাবে ওদেরকে রিজার্ভেশন দিতে হবে। তো এই যে ওদের 4%, সেই 4%-এর মধ্যে বেঞ্চমার্কটা সেট কোনো বোর্ড করবে না, বেঞ্চমার্ক সেট করবে ডিপার্টমেন্ট কনসার্ন। যেমন ডিপার্টমেন্ট কোনটা, যেমন এডুকেশন আছে, ডাইরেক্টরেট অফ এডুকেশন, তারপর ডাইরেক্টরেট অফ পঞ্চায়েত, তারপর ইলেকট্রিসিটি পাওয়ার, তারপর পাওয়ারটা ইলেকট্রিসিটি, তারপর পিডাব্লিউডি, এএমসির আন্ডারে পিডাব্লিউডি পড়ে, তো ওয়াটার রিসোর্স ডিডাব্লিউএস। তো এইগুলো হচ্ছে ডিপার্টমেন্ট অ্যান্ড ডাইরেক্টরেট, মিনিস্ট্রি, ওরা হচ্ছে মিনিস্ট্রিয়াল স্টাফ। মিনিস্ট্রি উইল ডিসাইড হাউ মাচ বেঞ্চমার্ক ডিসেবিলিটি ডিসেবল ক্যান্ডিডেট দে উইল রিটেইন। তো সেটা ওদের রিক্রুটমেন্ট রুলসে আছে, আর এর মধ্যে আছে শিডিউলডে, যে এখানে সেই শিডিউলের মধ্যে কয়টা পোস্ট খালি আছে ফর রিজার্ভ অ্যান্ড ফর স্পেশালি রিজার্ভ 4% ডিসেবলড, সেখানে ওদেরকে দিতেই হবে, এটা ক্রিয়েট করতে হবে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন। কারণ আমরা ত্রিপুরাটা ভারতেরই আমরা অংশ, তাহলে ভারতের আইন আমাদের মানতে হবে, আমাদের পাকিস্তান বাংলাদেশের আইন মানলে হবে না। তাহলে যদি আইন মানতে হয় তাহলে সেখানে ওরা প্রোটেক্টেড, ওদের জন্য এটা রাখতে হবে। তো সেই কারণে সেই 4%-টা ওদের জন্য ধার্য করা। এখানে 4%-এর মধ্যে এখন দেখা যাচ্ছে যে পোস্ট খালি, তাহলে যারা বেশি পেয়েছে ওদেরকে কেন তোমরা নিচ্ছ না? তো এটা কি মনে হচ্ছে না একটা ডেডলক পজিশন? 82-কে তোমরা এখানে লিস্টে ঢুকিয়ে দিয়েছো, পরে দিয়ে তোমরা ওকে ছাঁটাই করবার জন্য, কিন্তু ও তো সিলেক্টেড, ওকে দিতেই হবে। এই যে পরিতোষ গোয়ালা, ও কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটকে তুমি বাদ দিতে পারো না, ওর যদি ডকুমেন্ট ঠিক থাকে। কারণ ও কিন্তু জুনিয়র পাম্প অপারেটর, কিন্তু সে ওর ফার্স্ট প্রেফারেন্স ছিল না। হ্যাঁ, আর আমি প্রেফারেন্সের কথায় আসছি। প্রেফারেন্সটা হচ্ছে কি, যেমন 1 2 3 4 5, এখন দেখা যাচ্ছে আমি ফার্স্ট প্রেফারেন্স, সাপোজ ইন জেনারেল কেউ এলডিসি দিল, এখন এলডিসি পোস্ট ফিল আপ হয়ে গেছে, এখন টিএফএস এ যদি থাকে টিএফএস এ দিয়ে দেবে, টিএফএস গ্রেড 3-র মধ্যে দুটো সেপারেট করা আছে, তো সেখান থেকে যে কোনো একটাতে দিয়ে দেবে। কারণ এলডিসি যে সিলেক্ট করে বা টিএফএস যে সিলেক্ট করে, সে কিন্তু আবার জুনিয়র পাম্প অপারেটর বা জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর এটার জন্য সে এলিজিবল থাকে না, থাকেও মানে একদম কদাচিৎ থাকে। তো যে প্রেফারেন্সের যে কদাচিৎ থাকে আবার থাকে না বলছিলাম, তো এটাও ইম্পর্টেন্ট না, এটা মানে একটা মানে দিচ্ছিলাম আর কি, একটা কনসিডার্ড অপিনিয়ন দিচ্ছিলাম যে এই যাদের আইটি সার্টিফিকেট নেই, বলাই বাহুল্য, ওরা এই এলডিসি পোস্ট বা টিএফএস গ্রেড 3 পোস্ট এগুলোকেই প্রেফারেন্স দেবে। আর যাদের আইটি সার্টিফিকেট আছে ওরা
প্রত্যেকটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন ওরা নিজেদের ট্রেড নিয়েই প্রেফারেন্স দেবে, তারপর অন্যগুলোকে দেবে। তো ইন জেনারেল আমি কথাটা বলেছি। আর যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে, এখন সাপোজ কেউ ফার্স্ট প্রেফারেন্স দিল এলডিসি, কিন্তু দেখা গেল যে সেখানে পোস্ট ফিল আপ হয়ে গেছে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি, টিএফএস গ্রেড 3 ওকে দিতে হবে। তো সেই রকমভাবে কাট অফটা এরকমভাবেই সিলেকশন করতে হবে, কাট অফটা এইভাবেই রাখতে হবে, ইউআর হোক, এসসি হোক, এসটি হোক, অ্যাকর্ডিংলি ওদেরকে পোস্ট দিতে হবে। প্রেফারেন্স কি দিয়েছে সেটা মানে গুরুত্ব রাখে না। গুরুত্ব কখন থাকবে, ওদের অ্যাজ পার কোয়ালিফিকেশন বলে দিয়েছে, জেনারেল ইনস্ট্রাকশন পয়েন্ট নাম্বার 8 বলে দিয়েছে অ্যাজ পার কোয়ালিফিকেশন এন্ড আদার্স, বলে দিয়েছে পয়েন্ট নাম্বার 8টা তোমরা পরে নেবে। 30%, 35% যেটা দিয়েছিল, 30% ফর রিজার্ভ এন্ড 35% ফর ইউআর, এটা যে ওরা বারবার বলছে, এটা হচ্ছে 170-এর মধ্যে 35% এবং 30% ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট এবং 35% ফর আনরিজার্ভ ক্যাটাগরি। ওদেরকে ইন্টারভিউর জন্য কল করা হবে 1:3 বেসিসে। কিন্তু যারা আইটিআই আছে, এই যে দুটো পোস্ট, জুনিয়র পাম্প অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, এটার জন্য কিন্তু সেপারেটলি দুটোকে যদি আমি করি, পোস্টকে যদি আমি কম্বাইন করি, 236টা জুনিয়র পাম্প অপারেটর এবং 209টা পোস্ট, 209, সেটা হচ্ছে এই জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, সব মিলিয়ে 445টা পোস্ট। তো 445 পোস্ট, এটা ইন্টু 3, প্রায় 1300 সামথিং পোস্ট হয়, 1390টার মতো পোস্ট হয়। তো এই 1300 মতো পোস্ট না, সরি, 1390 জনকে আলাদাভাবে সেপারেটলি এই দুটো পোস্টের জন্য সেপারেটলি ডাকবার দরকার ছিল। স্ক্রিনিং, যেটাকে বলা হয় স্ক্রিনিং টেস্ট, এবং এই দুটো পোস্টের জন্য সেপারেট পেপার সেট করবার দরকার ছিল, সেপারেট একটা আলাদা প্রশ্ন এখানে ইনসার্ট করবার দরকার ছিল, যে কোশ্চেন, যে বুকলেটটা তৈরি করেছে জেআরবিটি, সেখানে দরকার ছিল। ওরা করেনি, সেপারেটলি ওদেরকে ডাকাও হয়নি। এটা ডিসক্রিমিনেশন হয়েছে, ডিসক্রিমিনেট করেছে এবং পলিসি ভায়োলেট করেছে, স্টেট পলিসিকে ভায়োলেট করেছে, যেটা স্টেট লেজিসলেচার অ্যাক্টকে ভায়োলেট করেছে জেআরবিটি, ভুলুণ্ঠিত করেছে। ইভেন যে ডিসেবল ক্যান্ডিডেটরা আছে, পিএইচ ক্যান্ডিডেটরা আছে, তাদেরকে ডিসক্রিমিনেট করেছে জেআরবিটি, ওদেরকে না নিয়ে। দেখো কি বলছে ওরা, due to non-availability of suitable or eligible candidates, no one could be recommended against the remaining 430 NOS vacancy for Group C non-gazetted, LDC 37টা, এগ্রি অ্যাসিস্ট্যান্ট নেই।
তো বন্ধুরা, যারা যারা বঞ্চিত হয়েছো, যাদের মনে হচ্ছে যে তোমরা সিলেক্ট হতে পারতে, তোমরা সবাই আরটিআই করো এবং অবশ্যই সেগ্রিগেশন অফ মার্কসটা জানতে চাইবে। ওরা দিতে বাধ্য, যদি না দেয় প্রথম ইনস্ট্যান্সে তারপর যাবে ফার্স্ট অ্যাপিলেট অথরিটি। ফার্স্ট অ্যাপিলেট অথরিটি যদি না দেয় যাবে সেকেন্ড অ্যাপিলেট অথরিটি, দ্যাট ইজ ত্রিপুরা ইনফরমেশন কমিশন। একজন রিটায়ার্ড পার্সোনালকে বোধহয় বসিয়ে রেখেছে এখন কমিশনার হিসেবে, সামথিং চৌধুরী টৌধুরী হবে, আমি ঠিক নামটা মনে করতে পারছি না। উনি হয়তো বা কমিশনার। কমিশনে যাবে, কমিশনও যদি তোমাদের গ্রিভিয়ান্স রিড্রেসাল না হয় তাহলে কোর্টে যাবে। এখানে গ্লেয়ারিং ইরেগুলারিটি আছে, এসএসসি ঘোটালার মতো এখানেও ঘোটালা হয়েছে, আমি বলে দিলাম। না হলে দেয় না কেন? হ্যাঁ, এটা আরটিআই অ্যাক্টে পড়েছে, এটা কোনো ক্যাডার রিক্রুটমেন্ট না, এটা মিনিস্ট্রিয়াল স্টাফ। দপ্তুরি আর কেরানি, এগুলি হচ্ছে দপ্তুরি আর কেরানি আর পাম্প অপারেটর, অপারেটর যেগুলি মেশিন ফুশিন থাকে, জলের মেশিন টেশিন হ্যান ত্যান, এইগুলি চালাবার জন্য। এটা ক্যাডার রিক্রুটমেন্ট না, এটা 5 পাস আর 10 পাস, পোস্ট খালি। এটা দিতে বাধ্য। এটা ইনফরমেশন দেয় না কেন? দেয় না কেন? এত এত পেটে গুড়মুড় কেন? গুড়মুড় কেন? গুড়গুড়ি কেন? পেটে গুড়গুড়ি কেন? গুড়গুড়ি, হ্যাঁ? মন্ত্রীকে দিয়ে উল্টো পাল্টা কেন কথা বলাচ্ছে? মন্ত্রী তো ডিপেন্ড করে আধিকারিকদের উপর। আধিকারিকরা যদি উল্টো পাল্টা ডেটা মন্ত্রীকে দেয় তো মন্ত্রী তো সেই ডেটার উপরেই নির্ভরশীল থাকবে, যে ডেটা রিকমেন্ডেড না। পাবলিকলি আসুক, পাবলিকলি সবার সামনে প্রেস কনফারেন্স ডেকে যারা যারা এরকম ইরেগুলারিটিস মানে ধরা পড়েছে সেগুলো নিয়ে অ্যাড্রেস করুক জিআরবিটি, হিম্মত থাকলে। ডাকা হোক, সবার সামনে স্ক্রুটিনি করা হোক, আনা হোক ক্যামেরার সামনে লাইভ। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। साला ट्रांसपेरेंसी, ट्रांसपेरेंसी की एम डॉट 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 डी कर दी, साला ट्रांसपेरेंसी, आखो ट्रांसपेरेंसी। আইটিআই ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো কেস করোনি এবং কেস করবার জন্য তোমরা বসে আছো, অলরেডি কেস হয়েছে, যারা জিতেছে সেটা আলাদা সেপারেট, যারা এখানে একটা কেস হয়েছিল হেরেছে, ওদের কাছে প্রপার ডেটা ছিল না, ওদের কাছে সেই পলিসি ছিল না, স্টেট গভর্নমেন্টের পলিসি যেটাতে স্পষ্ট উল্লেখ আছে ওদেরকে সেপারেটলি স্ক্রিনিং টেস্ট নিতে হবে, এটা নিয়ে কেস করতে হবে। কেস এখানে 1:3 হ্যান ত্যান, কি যেন বলে পোস্ট প্রেফারেন্স হ্যান ত্যান, দ্যাট বাজে কথা। পোস্ট প্রেফারেন্স এখনও 1 থেকে 3 পর্যন্ত সিলেকশন করেছে না, আমি আইটিআই তো বলছিলাম 1 থেকে 5 পর্যন্ত, উপরে 2টো রেখেছে আইটিআই প্রেফারেন্স দিয়েছে, বাকি নিচে 3টে। কি বাকি 3টের জন্য কি সে এলিজিবল না? যখন প্রথম আবেদন করতে বলেছিল তখন তো সে আবেদন করেছিল, তখন তো এই 2টো পোস্ট ইনক্লুডেড ছিল না। আইটিআই ক্যান্ডিডেটরা কিন্তু 500টা পোস্টের জন্য এলিজিবল, যে কোনো একটা পোস্টে দিতে হবে ওদের। আর এমনি তো পোস্ট খালি, অ্যালটমেন্ট করে দাও ওদেরকে। আর যাদেরকে করা হয়নি, যখন মেরিট লিস্টটা পাবলিশ হয়, মানে 1:3 বেসিসে জগা খিচুড়ি পাকিয়ে 2410 পোস্টের জন্য প্রায় 7000-এর মতো ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর জন্য সিলেকশন করা হয়। 6189 জনের মতো ইন্টারভিউতে পার্টিসিপেট করেছিল। তো যখন ওইটা রোল নাম্বার যখন পাবলিশ করে তখন জিআরবিটি কেন এই পার্টিকুলার 2টো পোস্টের জন্য 445টা পোস্টের জন্য 445x3 সেপারেটলি কল করেনি ইন্টারভিউ, এবং সেটা রেকর্ড কেন রাখেনি? এখন দেখা যাচ্ছে একজন পেয়েছে 72, 73 পেয়েছে রিটেনে, ওকে কনসিডার করা হয়নি। ওকে যদি ইন্টারভিউতে ডাকা হতো, ও যদি 20ও পেয়ে যায়, ও 90 অ্যাবাভ পেয়ে যায়। আর এখানে তো দেখাই যাচ্ছে নিয়েছে 90, 92 এরকম তো নিয়েছে আইটিআই।
আর পোস্ট খালি, তাহলে তোমরা নিচে নামবে না কেন? তাহলে তোমরা 90 থেকে নিচে নামবে। 80, 75, 67 যদি তোমরা ইএসএম 67 নিয়ে থাকো, তাহলে তোমাদেরকে কে আটকিয়েছে যে পিএইচদের 67 না নিতে? পোস্ট খালি, ক্রম তালিকায় ক্রমান্বয়ে তোমরা নেবে। তোমরা দেখি এই লিস্ট তোমরা প্রোভাইডই করোনি। এরপর তো তারপর জেআরবিটি ইয়েও করেনি, কোনো ওয়েটিং লিস্ট রাখেনি। অনেক ক্যান্ডিডেট আছে যারা এখন এই মিসেলেনিয়াস পোস্টে টিকে গেছে, মিসেলেনিয়াস 1, মিসেলেনিয়াস 2 টিকে গেছে। তারপর অনেকে আছে কলকাতার ক্যান্ডিডেট, বাইরের ক্যান্ডিডেট যারা আসেনি, ইন্টারভিউ দিয়ে গেছে কিন্তু আসেনি, অফার লেটারই নেয়নি। তোমরা কেন ওয়েটিং লিস্ট রাখুনি? তোমরা জানতে। আর তোমরা যখন একটা গ্রুপ সি পোস্টের জন্য যখন তোমরা অ্যাডভার্টাইজ করে থাকো, স্টেট গভর্নমেন্টের যে পলিসিটা, এটা ইউপিএসসির মান থেকে এক্সট্রাক্টেড। যখন একটা গ্রুপ সি হবে মিনিস্ট্রিয়াল, এটা শেষ করে তারপর তুমি আরেকটা নেবে। তুমি এটার পাশাপাশি আরেকটা নিতে পারো না, এটাকে বলা হয় ম্যাল প্র্যাকটিস। কারণ তুমি এখানেও দিচ্ছ, সেখানেও দিচ্ছ। এখন তুমি এখানে পাবে না ওখানে পাবে, তারপর তুমি আবার বলছো যে তুমি ওটার আদলে তুমি করছো। আরে তুমি একটা সেরে আরেকটা নেবে তো, একটা ফুল কমপ্লিট করে। তো এত বছরকে বছর লাগাও, সাবজুডাইজ ম্যাটার, হ্যান্ড ম্যাটার, টেন ম্যাটার, এইসব তোমরাই তো ইনক্লুড করছো। এই সমস্ত সাবমিশন করো না, কিছু করো না, মেল প্র্যাকটিসের পর মেল প্র্যাকটিস করছো, বেকারদের শুধু হয়রানির শিকার করছো। যাই হোক, অনেক কথা বললাম, আরও বলার আছে, আরও বলবো, আরও ইনফরমেশন আছে, আরও নিয়ে আসবো, এবং ঘোটালাটা আমি হাতে নাতে ধরিয়ে দেব। অনেকগুলো তো ধরা পড়লো যখন থেকে আমি ঘোটালা বলছিলাম, তখন আমার কমেন্ট বক্সে অনেকগুলো ফালতু লোকেদের ফালতু কথা লেখা ছিল। প্রমাণিত হয়ে গেল আমি ঠিক সঠিক ছিলাম, এবং টিল নাও আমি সঠিক। ওয়েট, জেআরবিটি ঘোটালা পার্ট 4। যারা কেস করনি, একটা লাস্ট কথা বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত কেস করেনি, আইটি ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে কেসটা হয়েছিল, যারা হেরেছে, এটা কেসটা রিভিউ করতে হবে। এটাকে কিন্তু আপিলে যেতে পারবে না। আপিলে গেলে কিন্তু আবার নতুনভাবে পিটিশন রেডি করতে পারবে না। সেই পিটিশনের উপর নির্ভর করে এটা বৃত্তের মধ্যে, এটার বাইরে যেতে পারবে না। এটাকে রিভিউ করতে হবে। যে বেঞ্চে উঠেছিল সেই বেঞ্চে আবার রিভিউ উইথ প্রপার ডকুমেন্টস, এটা রিভিউ করতে হবে। রিভিউ করবার পর তারপর সেখানে ওই যে আমি বলেছিলাম স্টেট গভর্নমেন্টের পলিসি দিয়ে, তারপর তোমরা যদি কেস জিতে যাও, এবং যদি জিতে যাও বলেছি, তোমরা জিততে পারবে আমার আশা আছে, দৃঢ় আশা। কারণ পলিসিটা কিন্তু অ্যানেক্স করা হয়নি যখন কেসটা হয়েছিল। 445x3 ডাকার কথা ছিল, এটা কিন্তু পলিসিতে আছে। আমার কাছে আছে পলিসিটা। আমি পাবলিক করতে চাই না এটা আমি পরে পাবলিক করব, যখন এটা কেউ কেস করবে এই পলিসিটা নিয়ে, তারপর আমি এটা পাবলিক করে দেব। স্টেট গভর্নমেন্টের পলিসি, এটা সেপারেটলি স্ক্রিনিং টেস্ট নেবার জন্য স্পষ্ট অক্ষরে লেখা আছে, স্পষ্ট। তো এটা আমি পাবলিক করব না, এটাও তোমাদের জন্য মেইন, আইটিআই ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি। তোমরা যদি মনে করো যে আগে ও কেস করুক, আগে সে কেস করুক, যদি সাপোজ XYZ কেস করলো, সে জিতে গেল, সে জিতবার পর তোমরা যদি মনে করো যে তারপর তোমরা কেস করে বা ওদের ওই অর্ডারটা নিয়ে তোমরা চাকরি পাবে, এটা হবে না। ইউ হ্যাভ অলরেডি মিস দ্য বাস। আর এটা অলরেডি কেস হয়ে গেছে, আর হাতে বেশি সময় নেই। কেস করলে খুব শিগগির কেস করো এবং এটা রিভিউ করো। আমি খবর নিয়ে শুনেছি ওদের ফাইলটা ওরা পায়নি, কোর্ট থেকে ওদের যে পিটিশনটা, সেই পিটিশনটা তুলতে হবে। ওই পিটিশনের উপর বেস করে তোমাদের রিভিউ করতে হবে, এবং যখন কেসটা তুলবে, সেপারেটলি তুলো, যাই তুলো, এটা কিন্তু মার্চ করে দেবে জাজ, কিন্তু এটা মার্চ করে দেবে। মার্চ করে শুনানির দিন একদিনই ধার্য করবে, হিয়ারিং স্টেজ। আর যখন এটা হিয়ারিং স্টেজে চলে যাবে, তখন কিন্তু আর ইন্টারভিন করতে পারবে না। ইন্টারভিন করো,
বা পিটিশনার হও, রিভিউ পিটিশনার হও, যাই করো তাড়াতাড়ি করো। XYZ যেমন করেছে, এখন ABC মনে করছে যে XYZ আগে কেসটা জিতে যাক, তারপর সেই অর্ডারটা নিয়ে আমরা কেস করব বা রিপ্রেজেন্টেশন দেব, তাতে কিন্তু হবে না। খোঁজ নিয়ে দেখো, ওদের সঙ্গেই করতে হবে। একসঙ্গে করো বা সেপারেট অ্যাডভোকেট নিয়ে করো। সেপারেট অ্যাডভোকেট রাখলে তোমাদের খরচা অনেক পড়ে যাবে। আমি তোমাদেরকে সিস্টেমটা বলছি, কেস করার সিস্টেমটা। একসঙ্গে করো, যেমন এই 5 জন করেছে, এরকমভাবে একসঙ্গে করো। তোমরা কেস জিতবে, কেউ হারাতে পারবে না, কারণ তোমাদের পলিসি তোমাদের পক্ষে, এবং পলিসিটা না ইম্পিড হয়েছে, না সাবস্টিটিউট হয়েছে, কিছুই হয়নি। পলিসি তোমার পক্ষে। এতটুকুই বললাম। এখন তোমাদের যদি জেতার ইচ্ছা থাকে, চাকরির পাবার ইচ্ছে থাকে, তোমরা তোমাদের নাম্বার নিয়ে অবশ্যই কেসে যাবে। তোমাদের এখানে বাধা নেই, তোমাদের এটা সাংবিধানিক অধিকার। সংবিধান তোমাদেরকে এই অধিকারটা দিয়েছে। তোমাদের গ্রিভিয়েন্স থাকতেই পারে, তোমরা করো। আর যারা এই ITA-এর যে 5 জন তোমাদেরকে যে সিলেকশন করা হচ্ছে না, এই যে 4 সপ্তাহ টাইম বেঁধে দিয়েছে, 4 সপ্তাহ থেকে একদিন দেরি হলে তোমরা একটা আলটিমেটাম দিয়ে দেবে, উইদিন 24 আওয়ার্স তোমাদেরকে নিতে। আর না হলে যদি না নেয়, ওদের প্রম্পট উত্তর দিতে হবে। যদি প্রপার উত্তরও না দেয়, তাহলে ওদের বিরুদ্ধে আরবিট্রেশনের কেস আনবে, আধিকারিকদের বিরুদ্ধে, JRBT আধিকারিকদের বিরুদ্ধে। এই ওদের বিরুদ্ধে কেস করে দেবে যে ওরা তোমাদের গ্রিভিয়েন্স রিড্রেস করেনি, কোনো জবাব দেয়নি, এরকম করে। এবং অবশ্যই ওই যে বক্তব্যটা দিয়েছে মন্ত্রী, সেটা রেকর্ড এটাও দিয়ে দেবে। কারণ ওই দপ্তরের মন্ত্রী এই কথা বলছে কার কথা শুনে? আধিকারিকদের কথা শুনে। মন্ত্রী কিন্তু নিজে থেকে বলছে না, উনি কিন্তু আধিকারিকদের দেওয়া যে ডেটা, সেই ডেটার উপর নির্ভর করে উনি বলেছেন। এখন আধিকারিকরা যদি উনাকে সঠিক তথ্য দিত, তাহলে উনি সঠিক কথা বলতেন। ওনার তো এত সময় নেই যে কোনটা সঠিক কোনটা বেঠিক। এখন উনি অফিসে গেছেন, গুড অফিস, ওই ডকুমেন্টের উপর উনি নির্ভরশীল, উনি নির্ভর করেছেন। কিন্তু এখানেও যে বাটপারি হচ্ছে, উনি তো আর সেটা জানেন না। কাজেই ওনাকে দোষারোপ না করে, ওনাকে অন্যরকম চোখে না দেখে, তোমরা বরং ওনার দ্বারস্থ হো, এটাও ভালো হবে। ওনাকে গিয়ে তোমরা বোঝাও। একটা কাজ করতে পারো, তোমরা সবাই মিলে ওনার কাছে যেতে পারো, ওনাকে বোঝাতে পারো এইরকম। কিন্তু উনি তো আর সই দেওয়ানের মালিক না, সই দেওয়ার মালিক হচ্ছে JRBT দপ্তর, আধিকারিক। তো আধিকারিকদের দিতে হবে, কাজটা করতে হবে। তো ওরা যদি না করে, তাহলে ওদের বিরুদ্ধেও কেসে যেতে পারবে, আরবিট্রেশন কেস এনে। এই সমস্ত কিছু করে, এই সমস্ত রেকর্ড নিয়ে পিটিশনে সব উল্লেখ থাকতে হবে, যদি ওদেরকে সঠিক শাস্তি দিতে হয়। ওরা কিন্তু তোমাদের কেরিয়ার নিয়ে ছেলে খেলা করছে, ছিনিমিনি খেলছে, যেটা ওদের অধিকার নেই। তাই তোমরা ওদের বিরুদ্ধে যেতে পারো সাংবিধানিকভাবে। তো বন্ধুরা, এবার আমি ফাইনালি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। বাকি সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য তোমরা চোখ রাখবে আমার চ্যানেলে, এবং আমি আরও ভিডিও নিয়ে আসছি, আরও অনেক মুদ্দা নিয়ে। টিল দেন, জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।